হাজার বছরের বাংলা, যে সংস্কৃতির শেকড় লক্ষ বছরের। নানা সাম্রাজ্য শাসন পেরিয়ে ভারত পাকিস্তানের জন্ম, তারপর স্বাধিকার থেকে স্বাধীনতার জন্য বাঙালির সুদীর্ঘ সংগ্রামী অধ্যায়, যার শেষ মাথায় 1971। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, তারপর নিজস্ব ভূখণ্ডে বাঙালির আপন সূর্যের উদয়, স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের পাটাতনের উপর স্বাধীন বদ্বীপ আমাদের বাংলাদেশ। একটি আধুনিক গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় তার স্বপ্ন শ্রম ছিল ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু সপরিবারে তাকে হত্যা করার মধ্য দিয়ে সেই কর্মপ্রয়াসও থামিয়ে দেওয়া হয়। গণমুখী স্বপ্নের যে মৃত্যু নেই, তার প্রমাণ আজকের পাল্টে যাওয়া এই বাংলাদেশ। 50 বছরে যে বাংলাদেশকে আমরা দেখছি, সেখানে শুধু অর্জনের তালিকাই যদি আমরা দেখি, তার রীতিমতো বিপুল, বিস্মিত হওয়ার মতো। সে অর্জন নিয়েই আমাদের বিশেষ আয়োজন, গ্রামীণ ফোন সৃজনে অর্জনে 50। বিজয় সুবর্ণ জয়ন্তীতে 6 পর্বের এই ধারাবাহিকে আপনাদের স্বাগত। আজ প্রথম পর্ব, বঙ্গবন্ধু বাংলাদেশ। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সেই রক্তে আনা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি আমরা। সুবর্ণ বিজয়ের এ সময়ে আমরা আরও একবার সশ্রদ্ধ চিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি 30 লাখ শহীদের আত্মত্যাগের কথা। শ্রদ্ধা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। এই মানুষটি না হলে হয়তো এই ভাষা, এই মানচিত্র আর লাল সবুজের পতাকা হতো না একটি রাষ্ট্রের জন্ম। তার এক আঙুলের ইশারায় সংগঠিত হয়েছিল মহাবিপ্লব। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বা মুক্তির সংগ্রামকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তার চোখেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ। পাকিস্তানি শাসন আর শোষণের বন্দি জীবন থেকে বেরিয়ে তার আহ্বানে এবং তার নেতৃত্বে স্বাধীন সত্তার এক মাতৃভূমি পেয়েছি আমরা। সম্মানিত সুধী এবং দর্শক, আজ আমরা এখনকার তরুণদের নিয়ে এসেছি, তাদের সামনে যারা তরুণ বয়সে বঙ্গবন্ধুর সংস্পর্শে এসছেন, তারুণ্যের শক্তিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং গত 50 বছর ধরে যারা নানা বাধা বিপত্তি পেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করে চলেছেন। আমাদের সঙ্গে আছেন প্রবীণ রাজনীতিবিদ জনাব পঙ্কজ ভট্টাচার্য এবং আছেন একজন ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আর আছেন এই প্রজন্মের 15 জন যারা সে সময় বাংলাদেশকে দেখেনি, আমাদের মুক্তিযুদ্ধ দেখেনি। তাদের বয়স 25, কিন্তু আপনারা সেই সময়টা দেখেছেন। এদের সাথে যোগসূত্র আপনাদের করার চেষ্টা করব, কিভাবে আগামীর 50 বছরের বাংলাদেশকে এরা দেখতে চায় আর কিভাবে বাংলাদেশ এই 50 বছরে আজকে এখানে এসে পৌঁছলো। আমি প্রথম প্রশ্ন নিয়ে যেতে চাই সৈয়দ আনোয়ার হোসেনের কাছে। আপনি একজন ইতিহাসবিদ, আপনি একজন বঙ্গবন্ধু অধ্যাপক, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আপনার গবেষণা রয়েছে বিস্তর। আপনার কাছে আমার খুব সুস্পষ্ট একটা প্রশ্ন। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করতে বঙ্গবন্ধু তরুণদের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলেন। এটা কি শুধুই
যে তরুণরা বিপ্লবের প্রধান শক্তি ছিল সে সময়, নাকি তখনকার রাজনৈতিক একটা সমীকরণ এটা, নাকি মুক্তি সংগ্রামের তরুণদের নেতৃত্ব তখনই মুখ্য হয়ে উঠেছিল? শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ইতিহাসে আমি জানি যে তরুণরা ঘটনা ঘটিয়েছে, ইতিহাসে পালা বদল ঘটিয়েছে। বঙ্গবন্ধু যখন 16ই আগস্ট ভবানীপুরে সিরাজউদ্দৌলা হোস্টেলে বসে পূর্ববঙ্গের কিছু প্রগতিশীল তরুণকে ডেকে আঞ্চলিক ভাষায় বললেন, মিয়ারা ঢাকায় যাইবেন না, ওই মাওড়াদের সাথে বেশি দিন থাকা যাইতো না, এখন থেকে এই কাজ শুরু করতে হইব। তখন তার বয়সটা কত? সেই 47-এ, 20-তে তার জন্ম, 27 বছরের তরুণ। সেই তরুণটি সেই দিন থেকে বাংলাদেশ নামের স্বপ্নের বীজ বুনতে শুরু করেছিলেন। তরুণ আর আমার মুক্তিযুদ্ধ যারা করেছে তারা সিংহভাগ তরুণ, কারণ তারুণ্যে রক্তের উদ্দামতা থাকে, বৈষয়িক হিসেব থাকে না, কড়াক্রান্তির হিসেব থাকে না, চোখে থাকে স্বপ্ন, উদ্দামতা আর প্রাণোচ্ছলতায়। আমার মুক্তিযোদ্ধা সেই বৈশিষ্ট্যগুলো আমি খুঁজে পেয়েছি। এবং লক্ষ্য করবেন, আমার মুক্তিযুদ্ধ পৃথিবীর সংক্ষিপ্ততম মুক্তিযুদ্ধ। আমরা আবেগ নিয়ে বলি 9 মাস, এবং তা আবার বলি দীর্ঘ, কোনোটাই ঠিক নয়। আমার যুদ্ধ হয়েছিল 8 মাস 21 দিন, এবং সারা পৃথিবীর স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ইতিহাসে আমাদেরটা সংক্ষিপ্ততম। আমার মুক্তিযোদ্ধা তো কৃষক, শ্রমিক, মাথায় মাতুল, মালকোচা দিয়ে পড়ার লুঙ্গি, চিড়ামুড়ি, গুড়, 303 রাইফেল হাতে নিয়ে মুক্তিযুদ্ধ করছে। অসংখ্য ভিডিও ছবি আছে। দাদা পঙ্কজ দা তো নিজে যুদ্ধ করেছেন, দেখেছেন সব কিছু। তো সেই জন্য এই তরুণরা বাংলাদেশ গড়েছে। ম্যাথসেনি বলেছিলেন যে যে কোনো আন্দোলনের সামনে তরুণদেরকে দাঁড় করিয়ে দাও, দেখবে কি অপরিমেয় শক্তির অধিকারী। তার প্রমাণ আমার স্বাধীন বাংলাদেশ। আমি যাব পঙ্কজ ভট্টাচার্যের কাছে। আপনি বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ করেননি, আপনি ছিলেন বাম রাজনীতির, কিন্তু সম্পৃক্ততা আপনার বাম রাজনীতি থাকার পরেও সেই সময় আমরা লক্ষ্য করেছি মুজিবের খুব কাছাকাছি ছিলেন, রাজনীতির সাথে আপনারা একসাথে উঠা বসা করেছেন, মুক্তিযুদ্ধের সাথে সময় সক্রিয় অংশগ্রহণ ছিল। একটা ভিন্ন দলের হয়েও শেখ মুজিব একসময় এসে সব মানুষের কাছে নেতা, বাঙালির নেতা হয়ে গেলেন। আমার পরিষ্কার খেয়াল আছে সেই 7ই মার্চের ভাষণে, আমরা তো তখন খুবই ছোট, কেবল 9 কি 10-এ পড়ি তখন, আমাদের তো কোনো দল ছিল না, আমরা মহল্লা থেকে সব বন্ধুবান্ধব মিলিয়ে আমরা 7ই মার্চের ভাষণ শুনতে গিয়েছিলাম, স্পষ্ট খেয়াল আছে। তো সেই সময় মুজিব হয়ে গেল জাতীয় নেতা, সবার নেতা, সব দলের, দল মত নির্বিশেষে, আবাল বৃদ্ধা বনিতা সবার কাছে তিনি নেতায় রূপ নিলেন। তো আপনি বাম রাজনীতির একজন হয়েও আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? তার কারিশমাটা কি ছিল সকলের নেতা হয়ে যাওয়ার পেছনে? উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতা ছিলেন, অপ্রতিদ্বন্দ্বী নেতা, কিন্তু দলীয় সীমা সরহদ ছেড়ে উনি সকলের নেতা হয়ে গেলেন। এটা হলো মানুষের জন্য আমার রাজনীতি, এই মানুষের ভাগ্য বদল করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা আমার স্বপ্ন। এইটা তার আচরণে, তার চলন বলনে, তার বক্তৃতায়, তার কথাবার্তায় আমরা আকৃষ্ট হলাম এবং তার কাছাকাছি গেলাম ভিন্ন দলের কর্মী হয়ে। তিনি আমাদের একই পরিবারের প্রধান হিসাবে, জাতীয় নেতা হিসাবে তিনি আমাদের কাছে টেনে নিলেন। তার কাছে গিয়ে দেখেছি কর্মীদের প্রিয় নেতা তিনি। কর্মীদের আপদ বিপদ সমস্যা সেগুলো তিনি দেখতেন। ওনার পকেটে ছিল 3টা পুরিয়া, একটা 50 টাকার,
একটা 100 টাকার, একটা 200 টাকার। আমি ঠাট্টা করে জিজ্ঞেস করলাম, এই পুড়িয়া, হেমিওপ্যাথিক পুড়িয়া নিয়ে আপনি কি করছেন? উনি বললেন যে আমার কর্মীদের প্রেরণা দিতে, যারা দূর থেকে আসে আমার কাছে, এইটা রেখেছি। কাছের যারা 50 টাকা, মাঝামাঝি যারা তারা 100 টাকা, আর দূরবর্তী জায়গা থেকে, সন্দ্বীপ থেকে আব্দুর রহমান বয়াতি, সে আসে, তার জন্য 200 টাকা। এত সহজ সরল এবং আকর্ষণ করার তার ক্ষমতা। একেবারে সেটা চুম্বকের মতো, তাকে আমরা আকর্ষিত হতাম, কাছে যেতাম, তার পরামর্শ নিতাম, উপদেশ নিতাম। ভিন্ন দলের আমি কর্মী হয়েও ইন্স্যুরেন্স কোম্পানিতে গেছি, 32 নম্বর বাড়িতে গেছি, চায়ের টেবিলে ডেকে নিয়েছেন, চা খেয়েছি, কোনো সময় ভাত খেয়েছি। খোলামেলা দিল খোলা মানুষ, তিনি কথা বলেছেন। এবং সব সময় এই দেশটাকে স্বাধীন করতে হবে, এইটাই তার ছিল একমাত্র, তার ধ্যান, জ্ঞান, কর্ম, এটাই ছিল। সেটা প্রমাণ আমরা পেয়েছি সারা জীবন, তিনি সেটা প্রমাণ রেখে গেছেন। আমি কারাগারেও তার সান্নিধ্য পেয়েছি। 19 দিন একসাথে পাশাপাশি কারাগারে ছিলাম। উনি দেওয়ানি, ওনার যেখানে থাকেন ওটার নাম, আর আমি যেখানে থাকি সেটা ওল্ড 20 সেল। 19 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলেছি। তিনি অভিভাবক হিসাবে কথা বলেছেন। আমি উৎসুক একটি তরুণ কর্মী হিসেবে তার কাছে জানতে চেয়েছি, কোন পথে স্বাধীনতা আনবেন, কিভাবে আনবেন। বলেছে, আমি জনসভার পরে জনসভা করে যাব, মানুষকে জাগাবো, সচেতন করব। এই মানুষ, বাংলার মানুষ বেশি কিছু চায় না, মোটা ভাত, মোটা কাপড়, এই তার চাওয়া পাওয়া। এই মানুষ আস্থা অর্জন করতে পারলে মানুষের অনেক কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া যাবে, এই ছিল তার বিশ্বাস। সৈয়দ আহমদ সাহেব, আপনি গবেষণা করছেন তাকে নিয়ে, আপনি তার মানবিক দিক, রাজনৈতিক দিক, দর্শন, চিন্তার জায়গাগুলো অনেক কাছ থেকে গবেষণা করতে গিয়ে দেখছেন। এই প্রজন্ম আগামীর বাংলাদেশকে রচনা করবে। একজন বঙ্গবন্ধু হওয়ার জন্য, বা একজন নেতা হওয়ার জন্য, বা একজন দেশকে পরিচালনা করার জন্য একজন মানুষের ভেতরে যে যে গুণাবলীগুলো দরকার আছে, এদের থেকেই তো আগামীতে দেশ পরিচালনা কেউ না কেউ আসবে। কি শিক্ষা এদের জন্য আছে? আপনি যে গবেষণাগুলো করেছেন, মানবিক মানুষ হিসেবে বঙ্গবন্ধুকে কিভাবে দেখেন? বঙ্গবন্ধুকে জানতে বুঝতে খুব বেশি পরিশ্রমের দরকার নেই, যদিও সেটা খুব কম করে লোকজনে। তরুণ প্রজন্মের কাছে আমার একটি অনুরোধ, যে তার 3টি বই বঙ্গমাতার কারণে পেয়েছি। একজন মানুষকে চিনতে, জানতে, বুঝতে তার মুখের কথা এবং তার লেখা যদি থাকে, কথা লেখা নিয়ে তো 3টি বই আছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন। এই 3টি বই তোমরা অবশ্যই পড়বে, কারো মুখ থেকে শোনার দরকার নাই। এই 3টি বই পড়লে বুঝবে বঙ্গবন্ধু কেমন ছিলেন, কি ছিলেন। আমার দেখা নয়া চীন, সেটাও তো একটা অসম্ভব সমৃদ্ধ, সেটা বলেছি কিভাবে চলছিল। মজার ব্যাপার হচ্ছে, এই বই নয়া চীন আমি এক নিঃশ্বাসে আমাকে পড়তে হয়েছে। আমরা যখন বিদেশে যাই, পর্যটক হিসেবে যাই, পর্যবেক্ষক খুব কম মানুষ হতে পারি। পর্যটক, পর্যবেক্ষক হয়ে চীনকে আতিপাতি করে দেখেছেন, আমার দেশের কথা ভেবেছেন, সব কিছু এখানে আছে। এবং তিনি ওখানে যা ভেবেছেন 1952-তে 12 দিনের এশিয়া প্যাসিফিক প্রশান্ত মহাসাগর শান্তি সম্মেলন, সেখানে ছিলেন। তিনি স্বাধীন হবার পর বাংলাদেশে 10ই জানুয়ারি 1972
আমার নিজের কানে শোনা ভাষণ, 7 মার্চে শুনেছি। তিনি বললেন, আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, আজ বাংলাদেশ স্বাধীন। এবং সেই দিন আমাদেরকে বেশ কিছু নির্দেশনা দিলেন। একটি মানুষ 290 দিন পাকিস্তানের নির্জন কারাগারে ছিলেন, পত্রিকা পেতেন না, রেডিও নাই, টেলিভিশন নাই, কিন্তু তার অন্তরে মানুষ এবং দেশ সম্পূর্ণ ছিল। সেটা প্রমাণ পেলাম ওই 17 মিনিটের ভাষণে। ধর্ম নিয়ে আমরা ধর্মের চাইতে ধর্মান্ধতাকে বেশি গুরুত্ব দিয়ে গ্রহণ করেছি, যার ফলে সমাজ বিপন্ন বিপর্যস্ত হয়েছে। বঙ্গবন্ধু সেটা দেখেছেন, তোমরা পড়লে দেখবে। এবং সেই জন্য তিনি ধর্ম নিরপেক্ষতার কথা বলেন। তার মতো হতে বলছি এই জন্যে, কবি রফিক আজাদ তো বলেছেন, সুঠাম দীর্ঘদেহী এক পুরুষ। তোমরা দেখো, ছবিতে দেখো, বাঙালির মধ্যে এত সুদর্শন সুপুরুষ আর ছিল না। নিউজউইকের সাংবাদিক লরেন জেনকিন্স 5ই এপ্রিল যখন বাংলাদেশের উপরে প্রচ্ছদ কাহিনী করলো, প্রচ্ছদে লেখা ছিল সিভিল ওয়ার ইন পাকিস্তান। ভেতরে তাকে আখ্যায়িত করলো বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স। ওই প্রতিবেদন পড়তে গিয়ে দেখি সেখানে লেখা আছে 5 ফুট 11 ইঞ্চি। তো 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার বাঙালি কোথায় পাবো? আর সেই বজ্র কণ্ঠ। আপনার কাছে আবার আসবো, এই ফাঁকে আচ্ছা। ওদের কাছ থেকে একটু জানি, ওরা আপনাদের কাছে নিশ্চয়ই ওদের অনেক প্রশ্ন আছে। আগামীর বাংলাদেশকে ওরা কিভাবে দেখতে চায়, ওরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে 50 বছরে এসে। আমি শাকিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমার প্রশ্ন, বঙ্গবন্ধুর যে বিশুদ্ধ যে চিন্তাগুলি ছিল, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এগুলো কতটুকু কাজ করেছে অনুঘটক হিসাবে? আমরা এই তরুণ প্রজন্ম সেই জিনিসগুলো জানতে চাই। পঙ্কজ ভট্টাচার্য, উনি জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা থেকে এই নীতিগুলোর প্রতি তার নিষ্ঠা কথা ব্যক্ত করেছেন এবং সেই লক্ষ্যে তিনি হেঁটেছেন, পথ মারিয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, জেল খেটেছেন এবং তিনি মানবতাবাদী একজন জাতীয়তাবাদী নেতা। গোটা দেশ এবং দেশবাসীকে বুকে ধারণ করার ক্ষমতা সব রাজনীতিবিদদের হয় না, এটা অনন্য সাধারণ গুণ। সেই গুণ তিনি থেকেই এই নীতিগুলোর আবির্ভাব। এই নীতিগুলো তার জীবন অভিজ্ঞতা থেকে, শুধু বই পড়ে না, জীবন অভিজ্ঞতা, মানুষের সাথে সম্পর্ক। যে মানুষ তার কথায় এক অঙ্গুলি হেলনে জীবন দিতে প্রস্তুত, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, গরিব মানুষ, সে ছেলে 80%-এর উপরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ধনিকের ছেলে কয়জন? এবং অধিকাংশ গ্রাম বাংলার সাধারণ মানুষ। এই সাধারণ, অত্যন্ত সাধারণ মানুষ। যে মানুষটা আপাদমস্তক, একবারে নখ থেকে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আত্মনিবেদিত দেশের জন্য, দেশটাকে স্বাধীন করার জন্য, যেটা বলেছেন ইতিহাসবিদ আমাদের ভাই বলেছেন, তিনি কখনো ভাবেননি, জেলখানাতে দেখেছি উনি ছেলে মেয়ের কথা, কে কোন ক্লাসে পড়ে ভুলে গেছেন। আমার ছেলে মেয়েদের জন্য কোনো চিন্তা করি না, তার মা রেনু, তোদের রেনু ভাবি দেখবে। আমি কি করে ঈদের সময় তারা সেমাইটা পাচ্ছে কিনা আমি জানি না, তুমি রেনু ভাবি ব্যবস্থা করবে। আমি ছেলে মেয়েদের কার কত বয়স হলো সেটাও মাঝে মাঝে ভুলে যাই। এবং সর্বশেষ যে কথাটা বললো, আমি একমাত্র চিন্তিত হই আমার হাসুমার জন্য। উনি যা করবেন স্থির করেছেন, সে যা করবে সেটা করেই ছাড়বে। এই হলো তার সরল স্বীকারোক্তি। এরপরে কে হাত তুলেছিল? হ্যাঁ, আমি আরজু আফরিন ক্যাথি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে পড়ছি। যখনই জাতীয় স্বার্থের প্রশ্ন এসেছে, বঙ্গবন্ধু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সবসময় জাতীয় স্বার্থকে দেখেছেন। তার সেই প্রজ্ঞা কিংবা দৃঢ়তাকেই কি আমরা বাংলাদেশের ইকোনমিক বাস্কেট কেস থেকে ইকোনমিক মিরাকেলে পরিণত হওয়ার যে যাত্রা, তার ভিত্তিপ্রস্তর হিসেবে দেখব কিনা? প্রফেসর আনোয়ার হোসেন। ধন্যবাদ। তুমি প্রজ্ঞা শব্দটি ব্যবহার করেছ। প্রজ্ঞার সঙ্গে আমরা উচ্চারণ করি সজ্ঞা, এবং দুটোরই সৃষ্টি হয় কিন্তু প্রচুর পর্যবেক্ষণ, পঠন ও পর্যবেক্ষণ থেকে। বঙ্গবন্ধু তা ছিল। বঙ্গবন্ধু একজন বলেছিলেন যে তিনি মহাসমুদ্রের মতো। মহাসমুদ্রে অবগাহন করলে বঙ্গবন্ধু যারা যায়। বঙ্গবন্ধু বলেছিলেন যে সমাজতন্ত্র গাছের ফল না, চেখে খাওয়া যায়। আমি সমাজতন্ত্র হাওলাত করতে চাই না। বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে কি করতে চান তার সর্বোৎকৃষ্ট বিবরণটি পাচ্ছি 1972-এর 9 মে রাজশাহী মাদ্রাসা ময়দানে। সেখানে তিনি বলেছেন আমি কি চাই, 7 বার বলেছেন আমি কি চাই, যে এই দেশে মানুষ খেয়ে পড়ে ভালো হোক থাকুক, এই দেশের বেকার যুবক কাজ পাক। 1972-এর 30 মে তিনি একটা মন্তব্য করেছেন, সমগ্র মানুষ জাতি নিয়ে আমি ভাবি, বাঙালিদের স্বার্থ নিয়ে ভাবি, এবং এটাই হচ্ছে আমার রাজনীতি এবং অস্তিত্বের মূল কথা আর কি। তো সেই জন্যে মানুষ বঙ্গবন্ধু। এবং অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে 190 পৃষ্ঠায় বলা হচ্ছে মানুষকে মানুষ হিসেবেই আমি দেখি। আমার রাজনীতিতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান বলে কিছু নাই, সবাই তারা মানুষ আর কি। 1972 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 10ই জানুয়ারি, তার ঠিক সপ্তাহখানিক পরে বোধহয় 16 কি 17ই জানুয়ারিতে এপির এক সাংবাদিকের সাথে বঙ্গবন্ধু একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেটা আমরা একটু দেখব। I don't like to blame anybody now. I hope, so far the Great Britain, France and others are concerned, they will recognize the reality and expect also. I mean, the United States of America, people of the United States of America, and other, the journalists, the men of reputations, the intellectuals, they understood the reality. And I'm sure it will be very big public pressure on Nixon government. How would you describe your foreign policy, Prime Minister? Is it one of non-alignment? Yes. Non-alignment, independent, neutral, foreign policy. We believe in peaceful coexistence and world peace, and friendship to all and malice to none. তিনি শান্তির কথা বলেছেন, সবার সাথে সুসম্পর্কের কথা বলেন, পররাষ্ট্রনীতিগত দিক থেকে। তখনও পর্যন্ত বাংলাদেশকে অনেক বড় রাষ্ট্রগুলো আমাদেরকে রিকগনিশন করেনি। তিনি বলেছেন যে নিশ্চয়ই তারা ভবিষ্যতে করবে। সবসময় কিন্তু পররাষ্ট্রনীতির ভিতরে সেই বিষয়টি, দেশের ভিতরে যেমন তিনি উদার একটা মনোভাব নিয়ে সবার জন্য ধর্ম নির্বিশেষে, অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওই শান্তির কথাই বলা হয়েছে বারবার। তখন তো একটা বাইপোলার বা একটা দুই মেরুর বিশ্বের দিকে আমরা, একদিকে সোভিয়েত ব্লক আর আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো। তখন নবীন এবং রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হন বঙ্গবন্ধু। তার দলের বাইরে থেকে বিশ্ব নেতা হিসেবে বঙ্গবন্ধুর এই প্রতিষ্ঠিত হওয়াকে আপনারা কিভাবে পর্যবেক্ষণ করেছিলেন সে সময়? এই ম্যাজিকটা কি ছিল? বঙ্গবন্ধু আক্ষরিক অর্থে শান্তি যেটা, সেটা বাইপোলার ওয়ার্ল্ড তখন যাই থাকুক, তিনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সারা পৃথিবীর মানুষের সাথে বিশ্বজনীন একটি বন্ধন সৃষ্টি করার জন্য কেউ আমার শত্রু না, সকলেই মিত্রতা আমি চাই, এই পররাষ্ট্রনীতি তিনি জীবনের অভিজ্ঞতা থেকে তিনি নিয়েছেন, জীবনের পাঠ থেকে তিনি পেয়েছেন। এবং তিনি চীন ভ্রমণ করেন, তখন সেখানেও যেই অভিজ্ঞতা তার গ্রন্থে পায়,
কিংবা তার মুখে শুনেছি, তিনি সোভিয়েত ইউনিয়নে চিকিৎসার জন্য গেছেন 73 সনে। সেইখানেও তিনি কোনো বন্ধনে তিনি বন্দী হতে চাননি। তিনি জোট নিরপেক্ষ, স্বাধীন পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এইটা তার জীবন থেকেই তিনি পেয়েছেন এবং এটা অনুসরণ করেছেন। লক্ষণীয় 73 সনে জাতিসংঘে তার ভাষণ। আমি শোষিতের পক্ষে, শোষকের পক্ষে না, এ পরিষ্কার করে তার অবস্থান তিনি জানিয়ে গেছেন। ক্যাস্ট্রো তাকে দেখতে এসেছেন, দেখে বলেছেন আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, বঙ্গবন্ধুকে দেখেছি। তার অন্তর জয় করেছেন তার বক্তৃতায়। সেখানে তিনি বলেছেন পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের শোষিতের গণতন্ত্র আমার নীতি। এর পরের প্রশ্ন কার, কে করবে? আমি ইলমা আক্তার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন, বর্তমানে ছাত্ররা রাজনীতি বিমুখ, কিন্তু প্রতিটি মানুষই হচ্ছে রাজনীতি সচেতন। বঙ্গবন্ধুর সেই ছাত্রদের জন্য কি কি নির্দেশনা হতে পারে? বঙ্গবন্ধুকে তার বাবা শেখ লুৎফর রহমান একটি বড় শিক্ষা দিয়েছিলেন। বঙ্গবন্ধু স্বীকার করেছেন যে আমার জীবনের মৌলিক শিক্ষা বাবার কাছ থেকে পেয়েছি। তিনি বলেছিলেন যে অনেস্টি অফ পারপাস, সিনসিয়ারিটি অফ পারপাস যদি থাকে, জীবনে কোনোদিন পরাজিত হবা না। তিনি 1973-এ 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই রেস কোর্সে বললেন, বাবারা, খালি জিন্দাবাদ করলে হয় না, একটু লেখাপড়া করতে হয়, অবসর সময় বাবা মাকে সাহায্য করতে হয়। কি বার্তাটা দিলেন? 1974-এ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলছেন, শুধু অ আ ক খ শিখলে হয় না, ডিগ্রি নিয়ে লাভ নাই যদি না আলোকিত হওয়া যায়। তো এই কথাগুলো থেকে বঙ্গবন্ধু শিক্ষার্থীদের জন্য যত কথা বলেছেন দিক নির্দেশনামূলক, এগুলো যদি তোমরা সংগ্রহ করতে পারো এবং জীবনে ধারণ করতে পারো, তাহলে তোমরা অন্য প্রজন্ম হবে বলে আবার বিশ্বাস। গ্রেট। আর কার প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজিদুর রহমান, পানি সম্পদ কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্নটা হলো, আমরা কতটুকু স্বাবলম্বী হতে পারলাম এই স্বাধীনতার 50 বছরে, এবং আমরা কতটুকু নিজের পায়ে দাঁড়াতে পারলাম, এটা যদি আপনি একটু বলেন। এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। স্বাবলম্বী কতটুকু, এটা সামগ্রিক দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, এটা অনস্বীকার্য। কারণ যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হবার কথা ডক্টর হেনরি কিসিঞ্জারের মন্তব্য অনুযায়ী 72-এ, সেই বাংলাদেশ 2016-তেই উন্নয়নের রোল মডেল হলো। অবশ্য উন্নয়ন নিয়ে আমার ভিন্ন কথা আছে, এবং এখন তো আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী আমরা এখন উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটতে যাচ্ছে। আমরা অনেক এগিয়েছি, আমরা অনেক এগিয়েছি। আগামীর বাংলাদেশ তো ওদের হাতে, আগামী বাংলাদেশের পণ্য দিয়ে হতে হবে। আর কারো প্রশ্ন আছে? আমি ইসরাত জাহান নুরিভা, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। স্যার, আমরা অন্তরে ধারণ করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস মানে পরিপূরক ইতিহাস। আপনাদের মতো যারা ইতিহাস চর্চা করছেন তাদের কাছ থেকে যদি আমরা একটি নির্দেশনামূলক বক্তব্য জানতে চাচ্ছিলাম যে আমাদের ভূমিকাটি কি হবে এই অপশক্তিকে একেবারে রুখে দেওয়ার জন্য, যারা স্বাধীনতার এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। আমেরিকার স্বাধীনতার ইতিহাসও বিকৃত হয়েছিল। পৃথিবীর সব দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত হয় যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমাদের ক্ষেত্রে একটু বেশি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস তথ্যভিত্তিক হতে হবে, এবং তুমি তো ইসলামের ইতিহাস সংস্কৃতি পড়াশোনা করছো,
ইতিহাস মানে নগ্ন সত্য। উইলিয়াম ফন র্যাঙ্কে বলেছেন নগ্ন সত্য। ইতিহাস কোনো তোয়াক্কা করে না, কে রুষ্ট হলো কে তুষ্ট হলো, অবলীলাক্রমে সত্য বলে যায় আর কি। তো স্বাধীনতার ইতিহাস বিকৃত করবার মতো মানুষ বাংলাদেশে অভাব নাই, সেটা রাজনৈতিক উদ্দেশ্যে হোক বা হীন উদ্দেশ্যে হোক। যা তথ্য ভিত্তিক তাই ইতিহাস। ওই যে অনেক সময় একটা কথা আছে, সঠিক ইতিহাস, এটা যারা ইতিহাস জানেন না, বোঝেন না, পড়েন না, তারা বলেন ইতিহাস ইতিহাসই, ইতিহাস তথ্য ভিত্তিক, সঠিক বেঠিক নাই। তো সেই জন্য আর রাজনীতি প্রভাবিত ইতিহাস কোনো সময় চলে না। তো বিকৃতি আছে কি না সেটা বুঝবার জন্য তোমাকে তথ্যের গভীরে যেতে হবে। ওই ওখানে একজন। আমি মাসুমা ইয়াসমিন, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার প্রশ্নটা জনাব শাইখ সিরাজ স্যারের কাছে। আপনি দর্শনের মানুষ, আমাকে প্রশ্নগুলো তো আমি খুব নার্ভাস হয়ে বলো। স্যার, আপনি মাঠে ঘাটে কাজ করেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনার চলাফেরা হয়। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আমরা কি সেই ঠিক পথে চলছি কি না? কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু আমারও গ্রাম পর্যায়ে চলা প্রায় আজকে তো 40 বছরের কাছাকাছি হয়ে গেল। তো সেই সময় থেকে যদি আমি হিসেব করি, যেই দেশ, যেরকম দেশটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, যে সাধারণ মানুষ খেয়ে পড়ে জীবন ধারণ করবে, গায়ে কাপড় নেই, ক্ষুধা, দারিদ্রতা, শিক্ষা নেই, পুষ্টি নেই শরীরে, তো সেই জায়গা থেকে তো অনেকটা উত্তরণ করে আজকে আমরা এখানে এসেছি, এতে কোনো সন্দেহ নেই। আমি খুব কাছ থেকে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার পরিবর্তনটা দেখেছি, যে জীবনযাত্রার পরিবর্তনটা হাওয়া লেগেছে শহর পর্যায় পর্যন্ত, তাই না? আজকে বাংলাদেশের যে মানুষগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদেরকে রেমিটেন্স পাঠিয়ে আমাদের রিজার্ভকে এত শক্তিশালী করেছে, সেই মানুষগুলো তো অধিকাংশই গ্রাম বাংলার সাধারণ কৃষকের সন্তান, তারাই গিয়েছে বাইরে, তারাই পয়সা পাঠাচ্ছে। অন্যদিকে আজকে দেখো যে 71-এ আমাদের যেই খাদ্যের ঘাটতি ছিল, জমি ছিল অনেক, খাবার উৎপাদন হতো কম, তখন আমদানি করা হতো। এখন জনসংখ্যা বেড়েছে, জমি কমেছে, খাদ্য আমদানি করতে হয় না। আজকে আমি কতগুলো সাধারণ মানুষ পোশাক পরে, তাই না? শীতে আসলে আমি বিস্মিত হয়ে যাই। গ্রামে গেলে আগে দেখতাম যে একটা শীতের জন্যে কাঁপছে সাধারণ মানুষ, এখন একটা গেঞ্জি গায়ে দিচ্ছে, তার উপর একটা চাদর পরছে, তার উপর একটা চাইনিজ কোট জড়াচ্ছে, মাফলার পেঁচাচ্ছে। তো এগুলো তো উন্নয়ন, এগুলো তো মানুষের ক্রয় ক্ষমতা, এগুলো তো দেখলেই বোঝা যায়। আগে সেই ফ্যাকাশে চেহারাটা তাকে দেখতে পাই না, ঠোঁটগুলো ফেটে যেত, এখন দেখি তেল মাখা, তাই না? তেল তেল করছে। তো এটা তো নিঃসন্দেহে, এগুলো আমি হয়তো আক্ষরিক অর্থে এটা আমাদের সামাজিক উন্নয়নের কোনো সংজ্ঞার ভেতরে পড়ে না, কিন্তু দৃশ্য তো আমি যা দেখতে পাই তাতে তো অনেক উন্নয়ন হয়েছে। এমন বাংলাদেশটাই তো বঙ্গবন্ধু চেয়েছিলেন। সুপ্রিয় দর্শক, এক দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে শেখ মুজিবুর নামের প্রচণ্ড আবেগের বিস্ফোরণেরই অভ্যুদয় হয়েছিল বাংলাদেশ নামের বাঙালির একমাত্র স্বাধীন রাষ্ট্রের। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিল বাঙালির বিজয়। গ্রাম শেষে এখন দেশ পরিচালনা করছেন তারই উত্তরসূরি শেখ হাসিনা। বাঙালি জাতির মননে মানুষে অগ্রগতিতে এখন আরও বেশি প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব। তার হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমাদের ধারাবাহিক আয়োজন গ্রামীণ ফোন সৃজনে অর্জনে 50-এর দ্বিতীয় পর্ব আগামীকাল। সেখানে আমরা কথা বলবো 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।